আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্সের আরও ৩টা অধ্যায়ের ১৫টার মতন করে ৪৫টা এমসিকিউ আজকে সলভ করার চেষ্টা করব। তোমরা যারা ক্লাস 9-এ অর্থাৎ ২০২৫ সালের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার জন্য বসছো, ক্লাস 10-এর যারা তোমরা এবার এসএসসি ২০২৬ তাদের হয়তো এই যে ৫ নম্বর এবং ৬ নম্বর অর্থাৎ লাস্ট ২টা চ্যাপ্টার স্যুট করবে না, কারণ ওটা সিলেবাসে নাই। কিন্তু সামনে অর্থাৎ ক্লাস 9-এর যারা তোমরা ফাইনাল পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, এবং পরবর্তীতেও এটা চলবে ইউটিউবে, যতদিন চলবে, যতদিন থাকবে। যারা তোমরা দেখবা বা আপনারা কোনো টিচার দেখতে পারেন, ভালোবাসা জানবেন। এবং ফিজিক্সে লেখাপড়ার জন্য আসলেই একটু সিরিয়াসনেস দরকার, কারণ আমি মনে করি যে ফিজিক্সের এই মানে ফিজিক্স সাবজেক্টটা হচ্ছে একটু প্রকৃতির সাথে রিলেটেড। এখানে প্রত্যেকটা টপিককে চিন্তা করার জন্য ম্যাথমেটিক্যালি খুব সাউন্ড হইতে হয়। ভুল ত্রুটির তো ঊর্ধ্বে মানুষ না। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ফিজিক্সটাকে আনন্দ নিয়ে পড়ানোর এবং নিজে বোঝার। সো আজকে আমার টার্গেট হচ্ছে আমি 3টা অধ্যায়কে পড়াবো, 4, 5 এবং 6। এখন 4 নাম্বার যে অধ্যায়টা, এটা হচ্ছে অত্যন্ত বহুল মানে কি বলবো, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক, কাজ ক্ষমতা শক্তি। এটার যে কনসেপ্ট, এটার কনসেপ্ট অনেক অনেক মজার, ইন্টারেস্টিং এবং বুঝে পড়তে হবে। আমি এসএসসি স্তরে কথা বলছি, ইন্টারমিডিয়েট স্তরে না। এসএসসির স্তরে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই যে ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু এফএস, হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। আবার ডাব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটাও হবে, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা হবে। তো এই থিটার ব্যাখ্যায় আমরা যেতে যাচ্ছি না। আমরা সাধারণত জানি যে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে বলের প্রয়োগ বিন্দুর যে সরণটা ঘটে, এই সরণ হচ্ছে এস। আমরা ইউজুয়ালি এখন এটার মধ্যে আমার ফিজিক্সের যে বইটা, ওই বইটার মধ্যে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমার ফিজিক্স বইটা তোমাদের যাদের কাছে আছে অথবা যাদের কাছে থাকবে, বা আপনারা টিচার যাদের কাছে থাকবে, তারাও দেখবেন যে এই টপিকটাকে আমি আরেকটু ইলাবোরেট করে ব্যাখ্যার চেষ্টা করেছি। যে এতটুক ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত যে এতটুক ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু হচ্ছে এস। আর এখানে যদি বল প্রয়োগ করা হয় তখন আমরা বলি যে কাজ ইকুয়ালস টু বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তো উপাংশের কনসেপ্টটা আবার অন্যরকম। আমি আজকে একটু শর্টলি যাওয়ার চেষ্টা করব, আমি আসলে বেসিকে যাচ্ছি না। ডাব্লিউ ইকুয়ালস টু এফএস, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা। তো শক্তির ক্ষেত্রে আমরা জানি কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি, কাজ করার সামর্থ্য। এবার ক্ষমতায় যদি আসি, ক্ষমতা হচ্ছে পি ডাব্লিউ বাই টি। তো আমরা ছোটবেলায় কি পড়েছি, বা আমরা ক্ষমতার কনসেপ্টে কি জানি, যে একক সময়ে কৃত কাজ। তো একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। তো ভেরি সিম্পলি আমি যদি বলি যে যেই কাজটুকু হয়েছে, কোনো ব্যক্তি বা কোনো উৎস দ্বারা যে কাজটুকু হয়েছে, সেটা যতটুকু সময়ের মধ্যে হয়েছে, সে সময় অর্থাৎ কৃতকাজ ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে ক্ষমতা। তো এবার ক্ষমতার এককে আমরা কি জানি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাই না? আমরা ক্ষমতার এককে জানি হচ্ছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর কাজের একক হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড, অর্থাৎ ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড। এটা মানে আশা করি তোমরা জানো, এই কনসেপ্ট তোমাদের জানা আছে। এরপরে আমরা যখন বিভব শক্তি গতি শক্তির কনসেপ্টে আসি, তখন আমাদের খেলাটা হচ্ছে এরকম যে বিভব শক্তি ভি, তোমাদের বই আবার এটা ভি বলেছে, কিন্তু আমরা আজীবন ইপি হিসাবেই জানি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু এম জি এইচ। আবার গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো এই যে বিভব শক্তি যে এম জি এইচ আর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এই দুইটার পোর্শন অবশ্যই আসে, পরীক্ষায় আসে। আরেকটা কনসেপ্ট হচ্ছে শক্তির নিত্যতা। এই চ্যাপ্টারে শক্তির নিত্যতা তোমরা অবশ্যই পড়েছ, যে শক্তি সংরক্ষিত থাকে, শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শক্তি সংরক্ষিত থাকে। এটা রূপান্তর করা যাবে। আরেকটা কনসেপ্ট এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কর্মদক্ষতার কনসেপ্ট। কর্মদক্ষতা, সেইটা হচ্ছে ইটা। এই ইটার ব্যাখ্যা হচ্ছে উপরে পাওয়ার আউটপুট, হ্যাঁ, আউটপুট, নিচে হচ্ছে পাওয়ার ইনপুট। একটা সহজ জিনিস, কঠিন না, জিনিসটা সহজ, এবং আমরা এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, পার্সেন্টেজ। আবার
এখানে উপরে হচ্ছে এনার্জি, এনার্জি ই আউটপুট, এনার্জি ই হচ্ছে আউটপুট আর ই হচ্ছে ইনপুট। তো দুইটা যদি ক্ষমতার ক্ষমতার যদি অনুপাত হয় তাহলে সেটা কর্মদক্ষতা, শক্তির অনুপাত হলেও কর্মদক্ষতা। কিন্তু দুই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আমরা যখন লভ্য শব্দটা বলি, এটা তোমরা একটু জানো, আমরা যখন লভ্য বলি, লভ্য মানে যেটা লাভ করা হয়েছে, যেটা পাওয়া গেছে, লভ্য কার্যকর শক্তি। তাহলে এইখানে বিষয়টা হচ্ছে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। তাহলে ওই যে মোট প্রদত্ত বলতে যন্ত্রটাকে যেই শক্তি দিয়ে বানানো হয়েছে, তো আশা করি ছোট করে আমি যদি ব্যাখ্যা করি তাহলে এখানে ব্যাখ্যা মানে ফিজিক্সের ব্যাখ্যার কোনো কমতি নেই, মানে ফিজিক্সের ব্যাখ্যার কোনো শেষ নেই। মানে আমি একটা জায়গায় থেমে যেতে পারি যে এরপরে আর আমি যাব না, কিন্তু গেলে কোনো মানে দিশা পাওয়া যাবে না। ফিজিক্সের পরিধি এত এত বড়। তো আপাতত আমি হচ্ছে মানে তোমাদেরকে যেহেতু এমসিকিউ করাবো, তো সেই হিসাবে এখানে আমি একটু জাস্ট পয়েন্টিং করে যাচ্ছি 3 4 5 6। সো এটা শক্তির নিত্যতা, এটা কনজারভেশন অফ এনার্জি, এটা হচ্ছে একটা কমন ওয়ার্ড, এটা কমন ওয়ার্ড। তো এই পরিমাণ লেখাপড়া আমরা করব চ্যাপ্টার 4-এ, এই পরিমাণ লেখাপড়া আছে চ্যাপ্টার 4-এ। এবং চ্যাপ্টার 5-এ যখন আমরা যাব, চ্যাপ্টার 5 ইজ অল অ্যাবাউট পদার্থের অবস্থা ও চাপ। তো যেহেতু এখানে চাপের কনসেপ্ট আছে, তা শুরুতেই চাপের যে কনসেপ্ট যে পি ইকোয়ালস টু লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। কোন একটা জায়গার উপরে লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল F/A। তো তখনই আমরা বলি যে বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এই এমটা অবশ্যই ছোট হাতের এম হবে। তাহলে এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এইটার মানেই হইল প্যাসকেল। এতে কোনো সন্দেহ আছে? নাই। চাপের একক প্যাসকেল, চাপের একক প্যাসকেল, এটা আমরা জানি। আচ্ছা, দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে চাপের ক্ষেত্রে আবার ঘনত্বের ক্ষেত্রে যে রো ইকুয়ালস টু m/v। তাহলে m মানে হচ্ছে ভর। তাহলে আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে ভরের একক হচ্ছে কেজি আর আয়তনের একক মিটার কিউব। তাহলে এইটা হবে কেজি পার মিটার কিউব। আর কেজি পার মিটার কিউব থেকে যদি আমি গ্রাম পার সিসিতে যেতে চাই, তাহলে এটা হচ্ছে 10⁻³ 10⁻³ গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি মানে 10 মানে মানে মাইনাস সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, পার সেন্টিমিটার কিউব। তো উচ্চারণটা হচ্ছে সেন্টিমিটার কিউব। আবার CM-3 দিলেও হবে। তো এখানে -1 যেটা দিচ্ছে সেটা হচ্ছে CC1 -1। আবার তুমি এটাকে এমনও লিখতে পারো যে 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো সেক্ষেত্রে আমরা জি দিলে হয়, এম দেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি গ্রামের ক্ষেত্রে কোনো এম নাই। সো আমরা হচ্ছে CC−1 এটাকেই বলতে পারি, CC−1। হ্যাঁ, তো এটাকে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম। তো অ্যাকচুয়ালি এটা এরকম হবে। সো ইভেনচুয়ালি তুমি এটাকে গ্রাম পার সিসি বলতে পারো বা সেন্টিমিটার কিউব বলতে পারো। তাহলে এইটার উচ্চারণ আমি হঠাৎ করে মনে হলো এটা একটু বলা দরকার। এইটার উচ্চারণ হচ্ছে গ্রাম পার সিসি। এই সিসি স্ট্যান্ডস ফর হচ্ছে সেন্টিমিটার কিউব। এই কিউব শব্দটার মানে হচ্ছে ঘন। তাহলে এইটাই হচ্ছে এইটা সেন্টিমিটার কিউব, একই জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বরে অনেক ক্ষেত্রে এই যে প্লবতার কনসেপ্টটা এখানে আসবে, বিকজ এখানে আর্কিমিডিস আছে। প্লবতা হচ্ছে ভি রো জি। ভি মানে হচ্ছে তরলে বস্তুর আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি মানে অভিকর্ষ ত্বরণ। সো এটা নিয়ে কোনো মানে ডিস্টারবেন্স হওয়ার কথা না। 4 নম্বর হচ্ছে প্যাসকেলের সূত্রে, সেটা হচ্ছে বলের যে অনুপাত আর হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। বলের যে অনুপাত আর একটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। তো বিষয়টা এমন। আবার হচ্ছে ব্যাসার্ধের বর্গের অনুপাত, আবার ঠিক সেই মানে ব্যাসের বর্গের অনুপাত। তো এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকার কথা না, যেহেতু ফাইনাল পরীক্ষার জন্য আমি বলছি। আমার মূল টার্গেট আজকে এমসিকিউ সলভ করা। তো স্টুডেন্ট তখনই এমসিকিউ সলভ করবে যার বেসিক ক্লিয়ার আছে। ভেরি সিম্পল। হ্যাঁ, এটা নিয়ে কোনো কথা নেই। 4। আচ্ছা, এবার 5 নম্বরে আসি।
এই 5 নম্বরের সূত্রের ক্ষেত্রে প্যাসকেলের পরে ইয়াং গুণাঙ্কের একটা সূত্র আছে পীড়ন, বাল্ক মডুলাস বা ইয়াং মডুলাস, সেটা হচ্ছে পীড়ন অর্থাৎ ইজ প্রপোর্শনাল টু, মানে এফ বাই এটা একটা চাপ, ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তো তোমরা যারা ফিজিক্সটাকে একটু ভয় পাও, তারা ভয় এই কারণে পাও কারণ তোমরা ভালোবেসে পড়ো না, বা তোমরা হচ্ছে জিনিসটাকে এনজয় করার জন্য পড়ো না, তোমরা এমনিই পড়ো। তো এমনি পড়লে ফিজিক্সের প্রতি ভালোবাসা আসবে না, এটা আমার সেন্স থেকে আমি বলতে পারি। তাহলে এটা হচ্ছে 6 নম্বর। তো পীড়ন বাই বিকৃতি যদি হয় তাহলে সেক্ষেত্রে পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক হবে। তো ধ্রুবকটা হচ্ছে ওয়াই। তো পীড়নের ক্ষেত্রে বিষয়টা আসে হচ্ছে এরকম যে এফ বাই এ ইকুয়ালস টু ওয়াই ডেল এল বাই এল। তো ওয়াই হচ্ছে ইয়াং গুণাঙ্ক, তো ডেল এল বাই এল এটা হচ্ছে সিম্পলি দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এটার কোনো একক নাই। তো ওয়াইয়ের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে চাপ। এতটুকু বোঝা যায়। সো তোমাদের এতটুকু বুঝতে প্রবলেমই হওয়ার কথা না বলে আমার বিশ্বাস। তো এই যে 6টা টপিক, এই 6টা টপিকের একটু অন্তঃস্থল থেকে আয়ত্ত করবা আশা করছি। আচ্ছা, পরেরটা হলো বস্তুর উপর তাপের প্রভাব। এই চ্যাপ্টারটাও তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় বড় ইন টার্মস অফ যখন মিশ্রণের ম্যাথ করতে হয় বা দৈর্ঘ্য প্রসারণ সহগের ম্যাথ করতে হয় তখন অনেকে একটু ডিফিকাল্টিস ফেস করে। সেই ক্ষেত্রে প্রথম সূত্রটা হচ্ছে ওই যে আলফার সাথে সম্পর্কটা হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল টি। আবার 2 নম্বর সূত্র হচ্ছে বিটা ইকুয়ালস টু ডেল এ ডিভাইডেড বাই এ ওয়ান ডেল টি। আবার 3 নম্বর সূত্র হচ্ছে গামা, দ্যাট ইজ ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল টি, ভি ওয়ান ডেল টি। তাহলে এই যে আলফা বিটা গামার যে সূত্রটা, এটাকে আবার আরেকটু নালিফাই করা যায় যে আলফাকে 2 দিয়ে গুণ করলে বিটা পাওয়া যায়, আবার আলফাকে 3 দিয়ে গুণ করলে গামা পাওয়া যায়। তো ইন দিস কেস 2 আলফা সমান বিটা, আবার 3 আলফা সমান গামা, এতটুকু আমরা বুঝি। এখন উভয় পক্ষকে যদি আমি মানে সমান করার জন্য একটা চেষ্টা করি তাহলে সেটাও করা সম্ভব। আমি যদি উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে 6 আলফা সমান 3 বিটা হবে, আবার এখানে 6 আলফা সমান 2 গামা হবে। পসিবল? তাহলে যদি পসিবল হয়েই থাকে 6 আলফা 3 বিটা 6 আলফা 2 গামা, তার মানে 6 আলফা যদি 3 বিটার সমান হয় আবার 6 আলফা যদি 2 গামার সমান হয়, তাহলে বোথ কেসেসকে একসাথে করে আমি এটা লিখতে পারি যে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। এইটা হইল তিনটাকে একসাথে মিলানো। আবার এই তাপমাত্রার কনসেপ্টে আসলে আমার বিশ্বাস যে তোমরা এটা জানো যে ওই যে স্কেলের একটা ম্যাথ আছে, তাই না? স্কেলের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 5 নম্বর কনসেপ্টে থাক, সেটা হচ্ছে C/5 না লিখে টেম্পারেচার ইন সেলসিয়াস ডিভাইডেড 5, তারপর হচ্ছে টেম্পারেচার ইন ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 9, আর একটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন -273.15 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে ওই যে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের ক্ষেত্রে 3 ধরনের স্কেলের যেটা রিলেশনশিপ, আশা করি এটা তোমরা জানো। এটা হচ্ছে T/5 F -32/9 K -273.5 ডিভাইডেড বাই 5। তো এই সূত্রটাকে কখন লাগে? তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে। ওকে, 6 নম্বর যে কনসেপ্টটা সেটা হলো তাপ ধারণ ক্ষমতা, সেটা হচ্ছে C ইকুয়ালস টু ms। যে কোনো ভরের বস্তুকে তার তাপমাত্রা বাড়াইতে হইলে, মানে ভর যদি ফিক্স না থাকে, যে কোনো ভরের বস্তুকে তাপমাত্রা বাড়াইতে হলে যে পরিমাণ তাপ দিতে হয় ওটা ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা, হিট ক্যাপাসিটি। কিন্তু এটাকে যখন আমি আপেক্ষিক তাপের কনসেপ্টে নিয়ে আসবো, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু ms ডেলটিটা। তো তখন হবে কিউ ইকুয়ালস টু ms ডেলটি। তাহলে ডেলটি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, ডেল মানে তাপমাত্রার পরিবর্তন, ডেল মানে পরিবর্তন যে কোনো কিছুর। এটাকে এই শব্দটা হচ্ছে ডেল্টা, এটা বোঝায় হচ্ছে পরিবর্তন। তো তোমরা যখন উচ্চতর পর্যায়ে যাবা তখন এই ডেল্টাকে আরও সুন্দর করে ব্যবহার করতে পারবা, ডেল্টা। তো ডেল্টার পরে আমি যদি স্মল টি লিখি তাহলে এটা সময়ের পরিবর্তন বোঝাবে, হ্যাঁ, সময়ের পরিবর্তন বোঝায়। আমি যদি হচ্ছে ডেল্টা ক্যাপিটাল টি লিখি তাহলে এটা তাপমাত্রার পরিবর্তন বোঝায়, আবার যদি ডেল
সে ফর এক্সাম্পল ভি লিখি, তাহলে এটা বেগের পরিবর্তন বোঝায়, বেগের পরিবর্তন বোঝায়, বেগের পরিবর্তন বোঝায়। তো বিষয়টা হচ্ছে এরকম। তো ডেল্টা হচ্ছে পরিবর্তন, তো ডেল্টা টি হচ্ছে সময়ের পরিবর্তন, ডেল্টা টি ক্যাপিটালটা তাপমাত্রার পরিবর্তন, এটা মাথায় রাখা লাগবে। তাহলে এখানে এই ডেলটিকে আমি যদি একটু সংক্ষেপে না একটু বড় করে T2 মাইনাস T1 লিখি, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল টেম্পারেচার ডিফারেন্স, আশা করি তোমরা বুঝবা, বোঝার কথা। আর আরেকটা ক্যালোরিমিতির সূত্র আছে 8 নাম্বার, সেটা হচ্ছে এই চ্যাপ্টারেই আছে, ক্যালোরি মিতি, ক্যালোরি মিতির মূলনীতি অনুসারে, ক্যালোরি মিতির মূলনীতি অনুসারে। বিষয়টা কেমন? ক্যালোরি মিতির মূলনীতি অনুসারে সেটা হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এই যে কনসেপ্ট বস্তুর উপর তাপের প্রভাবের, ছোট্ট করে বললাম, ছোট্ট করে। তাহলে এই 3টা চ্যাপ্টারের উপরে যদি প্রশ্ন আসে, সেটা থিওরিটিক্যাল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল প্রশ্ন, সাধারণ বহু নির্বাচনী, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী, উচ্চতর দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনী, যেভাবে হোক প্রশ্নটা আসবে আমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা অ্যাসেস করার জন্য। তো আমি এখন সরাসরি তাহলে একটু প্রশ্নে চলে যাই, এবং এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি এই কারণে, মানে এগুলো হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের কোয়েশ্চেন। এটার চাইতে নর্মাল কিছু কোয়েশ্চেন আছে, আবার খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে। তো ইউজুয়ালি যেটা হয়, একটা 25 মার্কের প্রশ্নে, একটা 25 মার্কের প্রশ্নে ধরো 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা সাধারণ বহু নির্বাচনী থাকে। হ্যাঁ, সাধারণ বহু নির্বাচনী, বহু নির্বাচনী থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, কিছু থাকে অভিন্ন তথ্যভিত্তিক, অভিন্ন তথ্য, হ্যাঁ, আবার হচ্ছে কিছু থাকে হচ্ছে অভিন্ন তথ্য মানে উদ্দীপক দিয়ে প্রশ্ন। ওই যে কিছু প্রশ্ন আছে না, নিচের উদ্দীপকটি পড়ো এবং এত নং প্রশ্নের উত্তর দাও, এইরকম একটা উদ্দীপক দিয়ে 2টা অথবা 3টা প্রশ্ন থাকে, সেটা একটা হতে পারে। আবার নিচের কোনটি সঠিক সেটা হচ্ছে মানে 1 2 1 2 3 2 3 এইরকম প্রশ্ন থাকে। তাহলে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তাহলে এখন তোমার যেটা কনসেপচুয়ালি তোমার যেটা মনে রাখতে হবে, যে পরীক্ষাটা তো 25 মিনিটের, ইউজুয়ালি 25 মিনিটে 25টা এমসিকিউ। তো তোমরা যখন 25টা এমসিকিউকে করার চেষ্টা করো, 25 এমসিকিউ, আবার এক এক জায়গায় এক এক রকম, তোমরা যখন আস্তে আস্তে বড় হবা তখন এমসিকিউর পরিমাণ বাড়তে থাকবে, আস্তে আস্তে যখন মানে আরও বড় হবা তখন হয়তো কোয়ালিটেটিভ এমসিকিউ আরও বাড়তে থাকবে। তো এই 25টা এমসিকিউকে 25 মিনিটে অ্যান্সার করতে পারার যেই দক্ষতা, সেটা হলো এই সাধারণ বহু নির্বাচনীগুলোর মধ্যে সর্বোচ্চ পার এমসিকিউ 10 সেকেন্ড, পার এমসিকিউ 10 সেকেন্ডের বেশি খরচ করার সুযোগই নাই, 10 সেকেন্ড। আর এটার মানে কিন্তু প্রতি এমসিকিউ 1 মিনিট, 25টা এমসিকিউ 25টা মিনিট, মানে হচ্ছে প্রতি এমসিকিউ 1 মিনিট। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে কিছু এমসিকিউ থাকবে যেটা করতে 2-4 মিনিটেরও বেশি সময় লাগবে, ওই টাইমটা গ্যাপ হয়ে যাবে এই এমসিকিউটা দিয়ে। বুঝতে পারলাম? তাহলে যেমন ধরো পীড়নের মাত্রা, এটা ভাবার জন্য বেশি সময় লাগার কথা না, লাগারই কথা না, কারণ তোমরা এটা জানো পীড়ন ইকুয়ালস টু মানে F/A। তাহলে F মানে হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2 ডিভাইডেড বাই L স্কোয়ার, এটাই তো। তাহলে এই যে এখানে L কে L স্কোয়ার দিয়ে কাটলে L হবে, L যদি উপরে যায় তাহলে এখানে M L ইনভার্স 1 T ইনভার্স 2 হয়ে দাঁড়াবে, M L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে এখানে সূত্রটা হচ্ছে M L ইনভার্স 1 T ইনভার্স 2 হবে। ওকে, সিম্পল। পরেরটা, এরকম একটা চিত্র দিয়ে যদি প্রশ্ন হয় যে মাটি থেকে এ বস্তু যেটা, এটার উচ্চতা হচ্ছে 60 মিটার, তো এইচ উচ্চতা 60 মিটার দেওয়া আছে, আর বি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 20 মিটার। হ্যাঁ, বোঝাই যায় 60 থেকে 40 বাদ, কারণ এটা হচ্ছে 40। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 40 হয়, তাহলে এতটুক হচ্ছে 40 মিটার আর এতটুক হচ্ছে 20 মিটার। তো বিভব শক্তি এ বিন্দু, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে এখন,
এ বিন্দু যেহেতু মাটি থেকে 60 মিটার উপরে আছে, আর বি বিন্দু যেহেতু মাটি থেকে 20 মিটার উপরে আছে, মাটি থেকে কতটুকু উপরে আছে এইটা হিসাব করে এপি হিসাব করা হয়, ইপি হিসাব করা হয়। তাহলে নিশ্চিতভাবে এ বিন্দু বি বিন্দুর চাইতে বেশি উপরে আছে। আবার বস্তুটা তো উপর থেকে পড়তেছে এরকম কিছু বলে নাই, কিন্তু বলে দেওয়া উচিত ছিল যে উপর থেকে পড়তেছে, উপর থেকে একটি বস্তু পড়তেছে, মুক্তভাবে পড়তেছে, এরকম লাইনটা হয়তো মিসিং আছে, কিন্তু বলা উচিত। তো এই বিন্দু যদি উপর থেকে পড়তে 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 বিতে আসে, বি বিন্দুতে তার অবশ্যই একটা বেগ আছে, এতে কনফার্ম বোঝা যায়। কিন্তু এই বেগের অবস্থানটা কিন্তু এই বিন্দুতে ছিল না, এই বিন্দুতে বস্তুটা ছিল হইল স্থির অবস্থায়। তো স্থির অবস্থায় যেহেতু ছিল, তাহলে এই বিন্দুতে গতিশক্তি ছিল না। তো এই বিন্দুর গতিশক্তির চাইতে বি বিন্দুর গতিশক্তি, মানে বি বিন্দুতে বস্তুটার গতিশক্তি বেশি। তার মানে এই কথাটা অবশ্যই রাইট। এখন এ বিন্দুর বিভব শক্তি আর বি বিন্দুর গতিশক্তি, এটা অঙ্ক না করেও করা যাবে, কারণ এ বিন্দুতে পুরাটাই হচ্ছে ইপি, তার মানে পুরাটাই হচ্ছে এমজিএইচ। কিন্তু বি বিন্দুতে আমি যদি গতিশক্তি চিন্তা করি ই কে, তাহলে সেই ই কে এমজিএইচ দিয়েও বের করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি ধরলাম এমজি, এ থেকে বিতে আসতে বস্তু 40 মিটার মানে অতিক্রম করেছে, তাইলে ইকেতে আইসা গতিশক্তি হবে 40 এমজি। কিন্তু বস্তুটা যখন এতে ছিল তখন ও মাটি থেকে 60 মিটার উপরে ছিল, তাইলে তখন সূত্রটা হবে 60 এমজি। তাহলে এ বিন্দুর বিভব শক্তি হচ্ছে 60 এমজি, তুমি চাইলে করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর বি বিন্দুর গতিশক্তি হচ্ছে 40 এমজি। তাহলে এই দুইটা তো কখনোই সমান হইতে পারে না, সো দিস টু আর নট সেম। তো যদি সমান না হয় তাহলে 3 নম্বর অপশনটা রাইট না, অ্যান্ড দ্যাট কেস এটা হবে 1 ও 2। এখন এই অঙ্কগুলোকে তোমরা কিভাবে চিন্তা করো আমি জানি না, তোমরা মানে পারলেই হবে না, বা ফিজিক্সের মানে কোনো এমসিকিউ তোমরা মুখস্থ করবে না। হ্যাঁ, মুখস্থ করার কিছু ম্যাথস আছে, যে নিচের কোনটি মানে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি, এরকম কিছু প্রশ্ন মুখস্থবিদ্যার উপর ডিপেন্ড করে। বাট এইরকম প্রশ্নগুলো, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো নির্ভর করতেছে তুমি কতটুকু ক্যালকুলেশন পারো। যেমন ধরো এইটা, এখানে একটা নিচে তরলে, এখানে 4টা তরল আছে এবিসিডি, ওর গভীরতার সাথে চাপের সম্পর্কটা বলছে, গভীরতার সাথে চাপের। তো বলছে সবচেয়ে বেশি প্লবতা অনুভব করবে, তো প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি, প্লবতা, হ্যাঁ আমরা এটা পড়েছি। এখন কিন্তু আমি ম্যাথ করব না, প্লবতা হচ্ছে ভি রো জি। তো এখন গভীরতা তো এখানে কোনো কিছুকে ডিফাইন করতেছে না, চাপ ডিফাইন করতেছে না। তো এখন ঘটনা হচ্ছে এখানে গভীরতার সাথে সাথে এই বিন্দুর চাপ, আর এইখানে তুমি দেখো কনসেপ্ট হচ্ছে এরকম, এই যে এখানে গভীরতার সাথে এ বিন্দুর চাপ, আবার এখানে গভীরতার সাথে বি বিন্দুর চাপ, এখানে কম গভীরতায় সি বিন্দুর চাপ, আবার এখানে কম গভীরতায় ডি বিন্দুর চাপ। তো আইডিয়ালি কিন্তু এই গ্রাফটাতে সবচেয়ে বেশি মানে ঢালের মান অর্থাৎ থিটার মান বেশি হচ্ছে ডি বিন্দুতে। তার মানে ডি রেখাটা বা ডি তরলটাতে অবশ্যই এই প্লবতা সবচেয়ে বেশি অনুভব করবে, কারণ ঘনত্ব বেশি, ডিতে ঘনত্ব বেশি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ডি, তাহলে রাইট অ্যান্সার হবে ডি। পারা যাবে? যাবে। পীড়ন এবং বিকৃতির অনুপাত আমরা আগেই পড়েছি। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তোমরা এই ম্যাথ করেছো, যেমন এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের এমসিকিউ করতে একদমই সময় লাগার কথা না, একদমই না। তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ইজ প্রপোর্শনাল টু ধ্রুবক, ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে পীড়নকে বিকৃতিতে ভাগ করলে ধ্রুবক হবে। তাহলে পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল, হুইচ ইজ ইকুয়াল টু ওয়াই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে এটা হচ্ছে পীড়ন এবং বিকৃতি অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই, মানে ইয়ং এর গুণাঙ্ক। তো তোমরা এটাকে ইয়ং এর গুণাঙ্ক হিসাবে জানো, তাহলে এইটা হচ্ছে ইয়ং এর কি গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। বাল্ক মডুলাসের একক, মডুলাস
এটা ইয়ং গুণাঙ্ক হোক, বার্ক মডুলাস, দুইটারই একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এই প্রশ্নগুলো তো সহজ, পারা যাবে না? যাবে, কঠিন না। আর আমি এখানে সব খালি কঠিন এমসিকিউ ধরে নিই, আসলে ইনফ্যাক্ট কোনো কিছুই কঠিন না, মানুষের পক্ষে কোনো কিছুই কঠিন না। যে পারে সে পারে, আর যে পারে না সে ডিম ভাজিও পারে না। একটা ক্রেন দ্বারা 10 কেজি ভরের কোনো বস্তুকে, আচ্ছা এখন একটা ক্রেনকে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা ক্রেন মানে একটা যন্ত্র, তো কোনো একটা যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, এই যন্ত্র দিয়ে 10 কেজি ভরের একটা বস্তুকে 10 কেজি ভরের একটা বস্তুকে ইয়েতে উঠানো হইলো, এই যে 10 কেজি ভরের একটা বস্তুকে উঠানো হইলো কোথায়? 10 মিটার উচ্চতায়। তাহলে এইটা হইল 10 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতায় উঠল, এবং এই উচ্চতায় ওঠার পরে সে কাজ করছে। এখন কথা হচ্ছে এইখানে যেতে সে উঠলো, তাহলে এইখানে যে সঞ্চিত শক্তি বা যে কাজটুকু হয়েছে এটা অবশ্যই mgh হবে, এবং এটা অবশ্যই অভিকর্ষের বিপরীতে ওঠানো হয়েছে। তাহলে অভিকর্ষের বিপরীতে যদি ওঠানো হয় তাহলে অবশ্যই এটা কৃতকাজ ঋণাত্মক। তা আমি তো পরীক্ষার হলে এমসিকিউ করছি, আমি কত দ্রুত অ্যান্সার করব বা কত দ্রুত আমি পারবো সেটার জন্য, কিন্তু আমি সমাধানটা দ্রুত করছি না, আমি আস্তে আস্তে করছি। তো কৃতকাজ হচ্ছে mgh, বিভব শক্তি 980 কেন? 10 কেজি আর হচ্ছে 10 মিটার মানে 100, 100-র সাথে 9.8 গুণ করলে অবশ্যই 980 জুলে আসবে। এটার জন্য ক্যালকুলেটারই দরকার নাই। আর কার্যকর ক্ষমতা হচ্ছে 490 ওয়াট। কেন? এই 980 জুল কাজ করতে 2 মিনিট লাগছে, 2 মিনিট। তাহলে এখানে 10 একটা ক্রেন দ্বারা 980, তো 980 জুল 10 কেজি ভরের কোনো বস্তুকে 2 মিনিটে 10 মিটার উচ্চতায় উঠানো হলো, জি এর মান 9.8। তা বুঝলাম। এতটুকু কাজ করতে কত সময় লাগছে? এতটুকু কাজ করতে সময় লাগছে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড যদি কাজ করে, তাহলে একটা ক্যালকুলেটর আমি একটু নিয়ে একটু ভাবি দেখি কি হয়। 980 না, 980-কে যদি আমি 120 দ্বারা ভাগ করি, অ্যারাউন্ড 8.16 ওয়াট আসার কথা। তো যেহেতু এটা ওয়াট জুল পার সেকেন্ড, এটা তাহলে হওয়ার কথা না, এটা হওয়ার কথা না অ্যাকর্ডিংলি, তাহলে এটা 1 আর 2 হবে। সো 10 কেজি ভরের কোনো বস্তুকে 2 মিনিটে যদি উঠাইতে হয়, তাহলে 490 ওয়াট এটা তখনই হইতো যদি 980-কে আমি 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এটা তখনই সম্ভব হইতো, এটা সম্ভব হইতো যদি এটা 2 মিনিটের জায়গায় 2 সেকেন্ড হইতো। কাজ যদি 2 সেকেন্ডে হইতো, কাজ যদি 2 সেকেন্ডে হয়, তাহলে এটা কার্যকর ক্ষমতা 490 ওয়াট হয়তো, ঠিক আছে। কিন্তু প্রশ্ন তো 2 মিনিটে। সো ইন দ্যাট কেস ঠান্ডা মাথা চিন্তা করে দেখবা যে 2 মিনিট ইকুয়ালস টু হচ্ছে 2 × 60 সেকেন্ড সমান 120 সেকেন্ড, এবং এই চিন্তাটা করতে বেশি সময় লাগার কথা না। তোমরা আমার এটা হচ্ছে পরে আবার ডাউনলোড করতে পারবে, এই কারণে আমি একটু ভাঙিচুর করে লিখতেছি। এখন কোনো একটা বস্তু মানে তরলে নিমজ্জিত আছে, ধরো এটা হচ্ছে তরল, একটু ভাবো এটা হচ্ছে তরলে নিমজ্জিত আছে। এখন এখানে যদি একটা বস্তুকে চিন্তা করা হয়, তাহলে তার ওজনটা হচ্ছে কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তার ওজনটা নিচের দিকে কাজ করতেছে, তো আর প্লবতা ঠেলতেছে কোথায়? তারে উপরে। তো দুইটা তো দুই জিনিস। প্লবতা যদি দুই দিকে, তাহলে বস্তুর ওজন হচ্ছে W আর প্লবতা হচ্ছে W2। তো বস্তু আচ্ছা W1 হওয়ার কথা এখানে, হ্যাঁ W1। তাহলে প্লবতা W2, বস্তু যদি তরলে ভাসে তাহলে ভাসতে হইলে W2 বেশি হইতে হবে, W2 বেশি হইতে হবে। আর বস্তুর ওজন W1 নিচের দিকে কাজ করতেছে, এইটা বস্তু তরলে যদি ভাসে তাহলে W2 W1 এর সমানও হইতে পারে। তাহলে এটা যদি সমান হয়, তাহলে এখানে লাইনটা হচ্ছে বা কন্ডিশনটা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই হইল কনসেপ্ট, নিমজ্জিত অবস্থায় ভাসবে।
10 কেজি ভরের একটা স্প্রিংয়ের উপর পড়লো, আচ্ছা স্প্রিং ধ্রুবক কতটুকু সংকুচিত হবে। এই যে এই অঙ্কটা করার জন্য ঠান্ডা মাথায় ভাববে এমন যে এই যে 10 কেজি ভরের বস্তু তো এটা উপর থেকে নিচে পড়তেছে, আচ্ছা ফাইন, নিচে পড়লে এইটা হইলো স্প্রিং, এই স্প্রিংটা টুক করে সংকুচিত হয়ে যাবে, টুক করে সংকুচিত হয়ে এই হইলো। তাহলে কাহিনীটা হচ্ছে ও আগে এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, এই এতটুকু হচ্ছে আমার এক্স, আমি মানলাম। তাহলে আমি যদি একটু ওকে একটু ইমাজিনেশন করে তোমাদেরকে দেখাই যে এটা আগে এমন ছিল, তারপরে হচ্ছে এমন হয়ে গেছে, তাহলে এতটুক যে সরে গেল, তাহলে এম ভরের একটা বস্তু ভি বেগে যখন নিচে পড়বে এইখানে যে এনার্জিটা হবে সেটা হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার হুইচ ইজ স্টোরড ইন দ্য স্প্রিং। তার মানে স্প্রিংয়ে যে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে এনার্জি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তুমি কনসেপ্ট বুঝলা, এখন কনসেপ্ট বুঝলে পরে ভাবো, যে এম ভি স্কোয়ার যখন কে এক্স স্কোয়ারে কনভার্ট হবে তখন সূত্রটা হচ্ছে এই হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ারের সমান। তাহলে হাফ হাফ কাটা, তাহলে এখানে থাকতেছে এম ভি স্কোয়ার হুইচ ইজ ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। সংকুচিত হইতে গেলে এম ভি স্কোয়ারের নিচে কে কে আসতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু এম ভি স্কোয়ারের নিচে যখন কে আসবে তাহলে এটা রুট ওভার হবে। তাহলে এম হইল 10 কেজি, ভি এর মান হইল 10, তাহলে 10-এর বর্গ হচ্ছে 100, আর নিচে হচ্ছে ওই যে এখানে কয়টা শূন্য, 5টা, তাহলে 1 2 3 4 5, তাহলে এটাকে যদি আমি রুট করি এখানে একটা 3টা, একটা 2টা 3টা থাকে 100, তাহলে 1/0.01, তো 0.01-এর যদি আমি রুট করি তাহলে √ 0.01, তাহলে 0.1 হয়, তাহলে রাইট আনসার হচ্ছে এটা 0.1। তার মানে আমি কাহিনীটা হচ্ছে এখানে √1/100 হচ্ছে, তো √1/100 মানে 0.01 হুইচ ইজ ইকুয়াল টু 0.1। এবং সহজ জিনিস, এটা এত বেশি কঠিন না, কোনো কিছুই কঠিন নেই এখানে, সবই সহজ। আচ্ছা এবার কি অবস্থা, আচ্ছা এটা অত্যন্ত কমন কোয়েশ্চেন, পায়ের এক পা দেওয়া আছে এবং তার ভর দেওয়া আছে, তাহলে তার ওজন হচ্ছে তার চাপ দিবে সেই ওজনের সমান, তাহলে সেই পরিমাণ চাপ যদি অনুভব করাইতে হয় তাহলে তার বল হচ্ছে তার ক্ষেত্রফলের মানে ভাগফল হবে, তাহলে বল হচ্ছে mg হবে, এ হচ্ছে 2টা পা, তাহলে 2টা পা যদি হয়, এক পা হচ্ছে 2 পা 100 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে mg এ হবে, তাহলে ও হইল 60 কেজি, ও এত নিউটন বলে নিচে চাপ দিবে, আর ওর পা হইল 2টা, তাইলে 100 × 2 সেন্টিমিটার স্কোয়ার হবে হুইচ ইজ নট রাইট, এখানে মিটার স্কোয়ারে যেতে হবে, তাহলে 6 × 8 = 48, 48-এর 8, 6 নং 54, 55 56 57 58, 588, আর এদিকে হচ্ছে 200, তাহলে 200 × 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 58কে 10⁻⁴ তো 200, তাইলে এটা এমনি বোঝা যায় 10⁻⁴ যদি 10⁻⁴ যদি উপরে যায় 10⁴ হবে, আর 588 যদি 600 হইতো তাহলে 200 দিয়ে ভাগ করলে 3 হইতো, তাহলে 3 যেহেতু হবে না, 3-এর কম হবে, তাহলে এটা 2.94-এর কাছাকাছি হবে, দিলাম একটা, তাহলে রাইট অ্যান্সার হবে এটা 2.94 10⁴ প্যাসকেল। আচ্ছা 2টা পা, আশা করি তোমরা বুঝছো। মাটিতে হাঁটার সময়, মাটিতে যদি আমি হাঁটি তাহলে আমার মাটি আমাকে একটা প্রতিক্রিয়া বল না দিলে আমি হাঁটতে পারতাম না, তার মানে আমি পড়ে যেতাম নিচে, তো যেহেতু পড়ি না তার মানে রাইট অ্যান্সার এটা হবে। আর শক্ত মাটিতে হাঁটা সহজ আর ঝুরঝুরে বালুর উপরে হাঁটা কঠিন, তাহলে এই শব্দ এইখানে গেলে আর এই শব্দ এইখানে গেলে ঠিক হইতো, যেহেতু যায় নাই তাহলে এটা হবে না। আর মসৃণ বরফতলে হাঁটা অসম্ভব, কারণ খুব বেশি পিছলা খাওয়ার সম্ভাবনা আছে, ঘর্ষণ কম, তাহলে এখানে 1 আর 3 হওয়ার কথা, উচিত হচ্ছে 1 আর 3 হওয়া, উচিত হচ্ছে 1 আর 3 হওয়া, আশা করি পারবা। 50টি আচ্ছা লব্য কার্যকর শক্তি, তার মানে আমি পাইলাম কি, আমি পাইলাম এইটারে উপরে উঠেছি 5 মিটার,
তাহলে 50 নিউটনকে যদি 5 মিটার উপরে ওঠায় 5×50 = 250, তাহলে এই হচ্ছে অ্যান্সার, 250 জুল হবে। এমনি বোঝা যায়, কমন কনসেপ্ট। একটা ওজনকে, মানে আমার কথা হইল লৌহ কার্যকর শক্তি, হ্যাঁ, এটা হচ্ছে mgh। তো mgর মান 50 নিউটন আর h এর মান 5 মিটার। তাহলে এটা তো মানে পরীক্ষার হলে ইজিলি চিন্তা করলে পারা যাবে। কিন্তু প্রশ্নটা যদি এমন হয় যে শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হয়েছে, এটা আমি এমনও বুঝতে পারবো, এটা পৃথিবীতে কোনো ডেটা ঠিকঠাক না থাকলেও ভুল, কারণ অন্য কোনো জায়গায় শক্তি গেছে এটা তো বলে নাই। তো তোমাদের সেন্সে বা তোমাদের স্তরে এটা ঠিক আছে, তোমাদের স্তরে এটা ঠিক আছে, শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হয়েছে। এখন কর্মদক্ষতা 62.5% কিনে এটা দেখি, তাহলে 250 জুল কাজ হয়েছে, কিন্তু এই 250 জুল কাজ করতে গিয়া 400 জুল আমার শক্তি সরবরাহ করতে হয়েছে। তাহলে আমি 400 দিয়া কাজ পাইলাম 250 জুল, তাইলে আমার 150 জুল অপচয়কৃত শক্তি। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কারণ 250 কেমনে হইল? কারণ 250 হচ্ছে ওই যে 50 নিউটনের বস্তুটারে 5 মিটার উপরে যে আমি উঠাইলাম, উঠানোর পরে আমার 250 জুল এনার্জি হয়েছে, কিন্তু আমি কাজ করছি 400 জুল, তাহলে আমার অপচয়কৃত শক্তি 150 জুল। এখন এইটার আমি একটু দেখি যে এইটা আসলে কত পার্সেন্ট মিস্টেক হয়েছে। তাহলে 250 যদি আমি 400 দিয়ে ভাগ করি, উপরে 1/150, তাহলে 0.625 হবে। 0.625 ইন্টু 100%। ও ঠিকই আছে, তাহলে এটা হচ্ছে 62.5%। তাহলে এটা রাইট হবে। মোটরের কর্মদক্ষতা এটা সবই রাইট। তাহলে এখানে রাইট অ্যান্সার তিনটাই। সোজা না? সোজা সোজা, এই জিনিস পারা যাবে। ঘনত্বের ঊর্ধ্বক্রম অনুসারে সোনা পারদ রূপা, ঘনত্বের ঊর্ধ্বক্রম, এই যে এই জায়গাটা, এই যে এইটা হইল একটা মানে এমন একটা জায়গা যেখানে ঘনত্বের ঊর্ধ্বক্রম অনুসারে কি হওয়া উচিত এটা একটু ভাবা দরকার। 1 মিনিট আমি একটু ভাবি। ঘনত্বের ঊর্ধ্বক্রম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমি এই সূত্রর অনুসারে রাইট, একটু চিন্তা করতে হবে। ঘনত্বর ক্ষেত্রে সোনা হচ্ছে কত? পারদ 13,600, সোনা 19,300। ঠিক আছে না? একটু মনে করার চেষ্টা করতেছি, আই এম নট শিওর। হওয়ার কথা 19,300, 13,600, 19,300 কেজি পার মিটার কিউব। পারদ হচ্ছে 13,600। আর বেসিক সেন্সে রূপা আর একটু কম হওয়ার কথা। রূপা তো বেশি হবেই না, সোনার চাইতে, পারদের চাইতে সোনা যেহেতু বেশি, তাহলে সেই শর্তে ঘ নম্বরটাই রাইট। রূপারটা মনে নেই। ঠিক আছে। এ আবার কি? ঝুলে দিলে পীড়ন কত? পীড়ন তারের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে পীড়ন হচ্ছে F/A, তাহলে F/A পাই আর স্কোয়ার। হ্যাঁ, এটি তো হওয়ার কথা। তাহলে F মানে হচ্ছে, পীড়ন হচ্ছে F/A। তাহলে F এর মান অফকোর্স 98 নিউটন। 98 নিউটনকে A মানে ক্ষেত্রফল, এই তারের ক্ষেত্রফল, তাহলে তারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আর মানে হইতে হবে 0.5 মিলিমিটার ব্যাসার্ধ। তাহলে 0.5 মিলিমিটার যদি ব্যাসার্ধ, এটাকে মিটার নিতে গেলে 0.5 ইন্টু 10⁻³ মিটার হইতে হবে। কিন্তু 0.5 দিয়ে তো আমরা সায়েন্টিফিক নোটেশন এক্সপ্রেস করি না, তাহলে সেক্ষেত্রে আমার হইতে হবে এটা 5 ইন্টু 10⁻⁴ মিটার। সেই ক্ষেত্রে এটার মান এত। তাহলে এখন 98কে যদি পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 5 ইন্টু 10⁻⁴ হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাইলে পরে উপরে 98, 3.1416, 5 বর্গ 25, আর 10⁻⁴ মানে 10⁻8। এটা উপরে গেলে 10⁸ হবে। 3×25 75 হবে। তাহলে 75-এর বেশি হবে। তাহলে উপরে 98কে 75-এর বেশি ভ্যালু দিয়ে যদি আমি ভাগ করি,
তাইলে ভ্যালু অবশ্যই 2 কম হবে। তো 2 কম হইলে 10⁸ উপরে গেলে 1.25 হবে, তাহলে 1.25 10⁸ এটা হওয়ার কথা। ঠিক আছে না? কেমনে কেমনে যেন অঙ্ক করলাম, হবে এরকম কিছু একটা হবে। 10⁻⁻8 উপরে গেলে 10⁸ হবে। 98 যদি 100 হইতো তাহলে 3 25 75 হইতো, তাহলে ভ্যালু 2 হইতো না, 2 না হয়ে 1.25 হবে। তো 10⁸ তো একটা জায়গায় আছে, তাহলে সেই অনুসারে রাইট অ্যান্সার ওইটাই হবে। ওকে ফাইন। কোন বস্তুর ভর অর্ধেক, বেগ 4 গুণ, গতিশক্তি পূর্বের কত গুণ? তাইলে পরে কে এইটা হইল হাফ mv²। তাহলে যদি ভর অর্ধেক হয় তাহলে চেহারা সুরত হবে ভর অর্ধেক হইলে এই রকম, আর বেগ 4 গুণ হইলে এই রকম। তাহলে উপরে 16 হবে, নিচে 4 হবে। তাহলে চেহারা সুরত হইল নিচে হচ্ছে এম এর নিচে 4 আর এখানে 16v², কাটলাম 4, তাহলে 4mv² আর এটা হচ্ছে হাফ। তাহলে 4mv² কে হাফ mv² অর্ধেক mv² দিয়ে কাটলে 4 এর ডাবল হবে, তার মানে 8 গুণ হওয়ার কথা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে 8 গুণ। পারবো? পারার কথা। ব্যারোমিটার পারদ স্তম্ভ, ব্যারোমিটার চাপ বাড়তে থাকবে, চাপ। তাইলে চাপ যদি বাড়তে থাকে আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে, কথা সত্য। বায়ুতে জলবাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে না, জীবনেও না, বাড়তে থাকার কথা। ওই স্থানের নিম্ন, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাও বইয়ের মধ্যে আছে, তোমাদের চ্যাপ্টার 5-এ বইয়ের মধ্যে আছে এটা। কোনো বস্তুর 70% পানিতে নিমজ্জিত হলে বস্তুটার ঘনত্ব, তার মানে পানির ঘনত্ব হচ্ছে 1000 kg/m³। এখন তোমরা চিন্তা কেমনে করো, আমি কেমনে করি, এটার সাথে একটু সিঙ্ক্রোনাইজ নাও হইতে পারে, সমস্যা নাই। 1000 kg/m³ যদি হইতো তাহলে এই বস্তুটা এই যে পানিতে হচ্ছে, পানিতে একদম সরাসরি ভাসবে, হ্যাঁ পানিতে ভাসবে। তাহলে আমি যদি একটু ভাবি যে এখানে একটা বস্তু আছে, এটা একদম পানিতে ভাসবে এরকম, কিন্তু 70% পানিতে নিমজ্জিত হইলে 70% হইলে এটা 700 হবে, 700 /1000 ইন্টু 100%। তার মানে 70% যদি নিমজ্জিত হয় তাহলে তার ঘনত্ব 700 kg/m³। এটা 700 kg/m³ হবে। যদি 1000 হইতো তাহলে সমান সমান ডুবতো, যদি 1000-এর বেশি হইতো তাহলে পুরোটা ডুবে যেত। আচ্ছা, যদি 25% হইতো তাহলে এখানে 250 kg/m³ হইতো, 250 kg/m³। যদি 50% হইতো তাহলে 500 kg/m³ হইতো। যদি 28% হইতো তাহলে 280 kg/m³ হইতো। ইজি, পারা যাবে, পারবা তোমরা। ও আচ্ছা, g/cm³ ঘনত্বের কর্ক পানিতে ছেড়ে দিছি, তো পানিতে ছেড়ে দিয়ে 0.25 g/cc, इसका मतलब है 0.25 इंटू 1000 kg/m³, kg/m³। তাহলে 25 মানে হচ্ছে 250 kg/m³। 250 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100%, এটা 25% হবে। আয়তনের কত সন্তোষ পানির নিচে থাকবে? 25%। স্যার কেমনে বুঝলেন? কারণ 250 1000-এর 25%, বুঝাতে পারি নাই? 25 যদি 100-এর 25% হয় তাইলে 250 1000-এর 25%ই হবে। এটা মানে বোঝাই যায়, পারা যায়। হাইড্রোলিক লিফট এবং ব্রেক এটা প্যাসকেলের সূত্র অনুসারে কাজ করে, প্যাসকেলের সূত্র। আর্কিমিডিসের সূত্র না, বার্নৌলির সূত্র না, ওটা তোমরা আবার এসএসসি সিলেবাসে নাই। শীতকালে ভেজা কাপড়, কারণ বায়ু শুষ্ক থাকে। 1 গ্রাম ভরের বস্তুকে সম্পূর্ণ 1 গ্রাম, ও মাই গড, 1 গ্রাম ভরের বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করলে শক্তির পরিমাণ হবে হইল E = mc²। ইন দ্যাট কেস
এটা জুলে আসতেছে। জুলকে আবার কিলোওয়াট আওয়ারে নিতে গেলে 1 কিলোওয়াট আওয়ার অবশ্যই হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে খেলা আছে একটা। তাহলে mc² মানে হইল 1/1000 কেজিতে নিতে হবে 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3.6 ইন্টু 10⁶। ও মাই গড, খেলাটা খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, খেলাটা খুব মজা হয়েছে। তাইলে উপরে হচ্ছে 9, 3² 9, 16 যদি হয় তাহলে 3টা দিয়ে কাটলে 13 হবে। তাহলে উপরে হচ্ছে 9 ইন্টু 10⁻13 আর নিচে আছে 10⁶। তাহলে 6 উপরে গেলে এটা 10⁻13 মাইনাস 6 হবে, মানে 7 হবে। 7 হইলে আর নিচে হচ্ছে 3.6। তাইলে এটা যদি 9 হওয়ার পর 3 হইতো তাহলে ভ্যালু 3 হইতো, কিন্তু এটা 3-র কম হবে, মানে 2 হবে, 2 এর কাছাকাছি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 2.5 10⁷ কিলোওয়াট আওয়ার। ক্যালকুলেশন মানে আমি যেভাবে চিন্তা করতে চাই করি সেটা হচ্ছে এটাই হবে। হ্যাঁ, এটাই হবে। তাইলে তোমরা আপাতত এটা বুঝতেছো যে 10⁻13 10⁶ এর এখানে গেলে 10⁻13 মাইনাস 6 হবে, হুইচ ইজ 10⁷। আর এটা যদি 9/3 হইতো, 9/3 হইতো তাহলে 3 হইতো। তো যেহেতু 9/3 বেশি হচ্ছে তাহলে এই ভ্যালু 3 এর কম হবে, 2 এর বেশি হবে। তাহলে এই ভ্যালুটা এত হবে। হ্যাঁ, এই ভ্যালুটা এত হবে। তাহলে এটা 3.5 10⁷ কিলোওয়াট আওয়ারই হবে। আচ্ছা, এটা আবার কি F1 এর মান? ও, এটা তো সোজা, মানে কেমনে করবা? 20/4 মানে 5 গুণ। তাহলে 5 গুণ যদি হয় তাহলে এটার 5 ভাগ হবে, এটার 5 দিয়ে ভাগ করলে হবে হইল 12,000, 12,500। 5 দুগুণে 10, 2, 25, 5, 250। তাহলে এখানে কত? 500। 4 সেন্টিমিটার স্কোয়ার না, 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা 5 গুণ। তাহলে 12,500কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 25, 5 5-এ 25, 0 0, 2500 নিউটন। অ্যান্সার হচ্ছে 2500 নিউটন। তাই না হওয়ার কথা? হ্যাঁ, তাই হওয়ার কথা। আচ্ছা, আবার F1 যদি 10 সেন্টিমিটার নিচে নামে, F1 10 সেন্টিমিটার নিচে, তাহলে এটার চাইতে এটা 5 ভাগ, এটা 10 নামলে এটা 2 উঠবে। মানে বোঝা যায় না? মানে বুঝছো আমি কি করছি? আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি না, মানে এটা ট্রিক্সটাই হচ্ছে যে এটার চাইতে এইটা হইল 5 ভাগ। তাইলে এইটা যদি 10 সেন্টিমিটার নামে তাহলে এটা 5 ভাগ উঠবে। তাহলে 10-এর 5 ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার। ভাইবো, চিন্তা করে জানাইও, আর কোনো প্রবলেম হলে আমাকে বইলো। তাহলে এটা 2 সেন্টিমিটার ওঠার কথা। এটা আবার কি? প্রয়োজনীয় তাপের পরিমাণ। আচ্ছা, এটা আবার চ্যাপ্টার 6-এ গেছে। তাহলে প্রয়োজনীয় তাপ কিউ ইকুয়ালস টু ms ΔT। 0.1 পানির আপেক্ষিক তাপ 4200 ইন্টু ΔT হচ্ছে -0 তাপমাত্রার বরফ। তাহলে 0 পানি, তাহলে এটা প্রয়োজনীয় তাপ। ওয়েট, এখানে একটা কাহিনী আছে। -10°C তাপমাত্রা 0.1 কেজি বরফ। তাইলে এখানে আবার একটু ভাবো 0.1 কেজি বরফ, আগে 0.1 কেজি 0°C তাপমাত্রা বরফ হবে, তারপর এই মামুর বেটা গিয়া এখানে এটা হবে। তার মানে প্রথমে 0.1 কেজি ছিল, পরেও 0.1 কেজি, এর পরেও 0.1 কেজি, কোনো সমস্যা নাই। এইখানে টেম্পারেচার ছিল -10°C, এইটা 0°C কনভার্ট হয়েছে
0 ডিগ্রি পানি হয়েছে, তাইলে ইটস অল অ্যাবাউট বরফ, বরফ তারপর পানি হবে। তাইলে এখানে বরফ থেকে যদি বরফ হয়ে থাকে তাহলে এখানে অফকোর্স কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি। আবার এইখানে যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এল এফ। ও মাই গড, কারণ বরফ থেকে পানি হয়েছে, তাহলে পুরো বরফটা তাপমাত্রা গ্রহণ করছে, টেম্পারেচার চেঞ্জ হয়নি। তাহলে এখানে কি হবে, 0.1 বরফের হচ্ছে গিয়ে 2100 জুল পার কেজি পার মিটার কিউব। 2100, খুব খেয়াল করে। তাহলে -10 থেকে 0 মানে হচ্ছে 10, তাহলে এটা কাটাকাটি করলে হবে 2100 জুল। আর এইখানে 0.1 এলএফ এর ভ্যালু হচ্ছে 336000। তাহলে এটা হচ্ছে 336000। তো 00 সাথে যদি আমি 2100 যোগ করি তাইলে 00573, এই যে এটা হবে রাইট অ্যান্সার, হবে এটা। তোমরা কি বুঝছো কিনা? তাহলে এটা 35700 হবে, 35700। হ্যাঁ, প্রযুক্ত বল এবং সরণের, প্রযুক্ত বল এবং সরণের W ইকুয়ালস টু Fs cos থিটা। সো থিটার মান F ইন্টু S cos 0 ডিগ্রি যদি হয়, ইট ইজ 1, তাই না? দ্যাট মিনস এইটার ম্যাক্সিমাম রেজাল্ট আসবে। তাহলে এটা 0 ডিগ্রি হইতে হবে এবং 0 হইলে কৃতকাজ ধনাত্মক হবে। হ্যাঁ, ধনাত্মকই তো হবে, কৃতকাজ ধনাত্মক হবে। ওকে, ডান। তরলের স্ফুটনাঙ্ক নিম্নে কোনটির উপর নির্ভর করে? তরলের স্ফুটনাঙ্ক সবসময় চাপের উপর নির্ভর করে, চাপ। তরলের স্ফুটনাঙ্ক সবসময় চাপের উপর নির্ভর করে। এত করা হলো। ফারেনহাইটের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত? তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ 30 থেকে 70 করছি, 70 করছি না? 30 থেকে যদি 70 করি তাহলে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার কত হবে? 30 হচ্ছে C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। তাহলে C যদি 30 হয়, 30/5 মানে 6, 6 নং 54, 54 আর 32 যোগ করলে 86 হবে। তাইলে এখানে F এর মান 86। আর যদি 100 হইতো, 100, তাহলে 100 হইলে 100/5 মানে 20, 9 20 180, 180 আর 32 হইল 20 হলে 300 হইতো, 12 হইলে 212। তাইলে 212 থেকে 86 বাদ গেলে, 212 থেকে 86 বাদ গেলে এখানে, তাই না, 30 ডিগ্রি, 30 ডিগ্রি হইলে 86 হয় আর 100 হইলে 212 হয়। তাইলে 212 থেকে 86 গেলে 6, এটা কি ঠিক আছে না? একটু টেনশন লাগলো যে, হ্যাঁ এটাই তো ওর কথা। 126 হওয়ার কথা না, 126 হওয়ার কথা, 126ই হবে। এই যে 126 হবে, হ্যাঁ ঠিকই আছে 126। কারণ 21 থেকে 8 গেলে 13 থাকার কথা, ওই পাশে 1 কম, তাহলে 21 থেকে 8 গেলে 12ই থাকবে। 21 থেকে 12 থাকবে, 12, 126। তাপ ধারণ ক্ষমতার একক C ইকুয়ালস টু ms, C ইকুয়ালস টু ms। M মানে কেজি, S মানে জুল পার কেজি পার কেলভিন, কেজি কেজি কাটা, তাহলে এটা হচ্ছে জুল পার কেলভিন, এটা হবে। কোন শক্তিগুলো নবায়নযোগ্য? নবায়নযোগ্য প্রাকৃতিক গ্যাস তো না, জলপ্রবাহ, সমুদ্র তাপ, সূর্যের আলো, তাই না? তাই তো আর কথা। আচ্ছা, এ আবার কি? বরফের, আচ্ছা বরফের তাপমাত্রা 0 ডিগ্রি কত? তাপ বরফের 0 ডিগ্রি ছিল কত? -20, -20 থেকে 0 হয়েছে, 0। তাপ প্রয়োজন হচ্ছে কিউ ইকুয়ালস টু ms ডেল টি। এম কত? আচ্ছা, বরফের এখানে তো ভর কই, ভর নাই। ms ডেল টি, বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হতে কত তাপের প্রয়োজন? এটা কেমন কথা? এখানে নিশ্চিত একটা ভর দেওয়া থাকা উচিত।
তাহলে এম যদি হয় এস এর মান 2100, এটা আমি বুঝলাম। তাহলে নিচে ছিল -20, তাহলে এখানে -20 হবে। এটা হচ্ছে 42,000 42,000 এম। এখন যদি এটা এম এর মান 0.1 কেজি হয়, মানে এটা যদি 0.1 হয় তাহলে অ্যান্সার এইটা হবে, আর যদি 10 হয় তাহলে অ্যান্সার এইটা হবে। তাই এখানে এম এর মান তো নাই, গড়ের তাপমাত্রা, হ্যাঁ এম থাকা উচিত, কিছু একটা মিসিং আছে এখানে। এ আবার কি? পদার্থের অণুসমূহের সিডি অংশের গতিশক্তি, সিডি, হ্যাঁ কারণ এই মোমেন্টে সে বাষ্প হচ্ছে। বিসি অংশের বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে, বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে, কারণ বিভব শক্তি বলতে বিসি অংশে সে পানি থেকে, হ্যাঁ এবি অংশে গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক। হ্যাঁ কথা ঠিকই আছে, তিনটাই হবে, ম্যাথ করা দরকার নেই। এ আবার কি? বি বিন্দুতে বস্তুর গতিশক্তি, বিতে গতিশক্তি, তাহলে এ থেকে বিতে নামতে গেলে কতটুক দূরত্ব আসছে? mgx। তো উপর থেকে যদি mgx আসে, এটা গতিশক্তি হবে mgx। সো ইন দ্যাট কেস এটা mgxই হবে, হ্যাঁ mgxই হবে, mgx হবে। নিচের কোন সম্পর্ক সঠিক? আইলা, তাহলে আলফার সাথে 2 গুণ করলে বিটা, আলফার সাথে 3 গুণ করলে গামা, তাহলে এটা রাইট, এটা রাইট। পারা যায়, সোজা জিনিস, কঠিন না, তোমরা আমার চাইতে ভালো পারবা। এটা আবার কি? এম এস ডেলটি, কি পরিমাণ তাপ শক্তি দরকার বৃদ্ধি করতে, তাহলে এইটাই ডেলটি। এম কত? 2 ইন্টু 4200 মানে 8400, তাইলে কিউ ইকোয়াস টু, সূত্র হচ্ছে এম এস ডেলটি 2 এর সাথে 4200 গুণ করলে 8400 সাথে 50, তাইলে 8400 সাথে 50 গুণ করলে 4 5 20, 5 8 40, 42, তাহলে শূন্য হবে 1টা 2টা 3টা, তাইলে হওয়ার তো কথা। কি পরিমাণ তাপ শক্তি প্রয়োজন? ঠিকই তো আছে, ঠিক হয়েছে না? 50, ও আচ্ছা 50 আছে, আরেকটা সরি, 50 যদি থাকে, 1 2 3টা শূন্য আছে, 4টা, তাহলে 4.2 10 to the 5, রাইট। এটা হচ্ছে 4.2 10 to the power 5, রাইট অ্যান্সার এটা হবে, হ্যাঁ ঠিকই আছে। তামার দৈর্ঘ্য বর্ষণ সহ 16, ওরে বাবা রে বাবা, 10 to the power 6, এখানে একটা গ্যাঞ্জাম নিশ্চিতভাবে লাগছে। -60 তো হওয়ারই কথা না, এটা ডিগ্রি সেলসিয়াস হবে, এটা ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এটা যদি ডিগ্রি সেলসিয়াসই হয়, তাহলে আলফার সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 16 48, 48-এর চেয়ে একটু বেশি হবে, তাহলে 10 to the power -6 তো তাই থাকবে, তাহলে এইটা ডিগ্রি সেলসিয়াস, ঠিকই আছে। তাহলে রাইট অ্যান্সার এইগুলা থাকবে না, একটাও থাকবে না, এখানে সব হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এবং রাইট অ্যান্সারটা 50 হবে, কারণ 16-র সাথে 3 গুণ করলে 16.7, তাহলে 16.7 এর সাথে 3 গুণ করলে এটা নিশ্চিতভাবে গ্রেটার দেন 50 হবে, মানে গ্রেটার দেন 50 হবে, হ্যাঁ। সো দিস মিনস এইটা হবে অ্যান্সার, 10 to the power -6 হবে, 6 হবে না, 6 হবে না। আচ্ছা, আর হচ্ছে পার কেলভিন হওয়ার কথা, পার কেলভিন, মানে এটার এককটা পার ডিগ্রি সেলসিয়াস না হয়ে পার কেলভিন হওয়াটা বাঞ্ছনীয়। এত বেগ উপরে কোন উচ্চতায় অর্ধেক হবে, কোন উচ্চতায়? আচ্ছা, এইরকম প্রশ্নে খেলাটা হচ্ছে, একটা বস্তুর আমি উপরে মারলাম, আমি ধরে নিব এইখানে হবে, আমি ধরে নিব এখানে হবে, তাহলে এই হাইটটা হচ্ছে এইচ, বিভব শক্তি, তাহলে এই হাইটে উঠলে mgh হবে, আবার এই হাইটে উঠলে গতিশক্তি 12 mv² হবে,
তাইলে গতি শক্তির অর্ধেক। তাহলে ভর কোনো ম্যাটার করতেছে না এখানে। তাহলে এটা 4gh, তাহলে বিষয়টা হচ্ছে 4gh ইকুয়ালস টু ভি স্কোয়ার হবে। উচ্চতা চাইছে, তাহলে h স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই 4g। তাহলে ভি এর মান হচ্ছে 50-এর বর্গ হইল 2500, 4 ইন্টু 9.8, তাইলে 2500-রে 4টা 32, 4 নং 36, 39। তো যদি 40 হইতো, এটা যদি 50 হইতো তাহলে 50 হইতো, 50 হলে 50 হইতো। তাহলে যেহেতু 39, তাহলে অবশ্যই 40-এর বেশি। তাহলে মানটা কত হইল? 2500-রে যদি আমি একটু ভাগ দিই, এটা আমি মুখে মুখে অঙ্ক করতে পছন্দ করি, তোমরা আবার আমার চেয়ে অনেক স্মার্ট। 39.2, ও মাই গড, 2500-রে 39.2 দিয়ে ভাগ করব। 63, হ্যাঁ 63 হওয়ার কথা। তাহলে 63, হ্যাঁ, কারণ এটা যদি 50 হতো তাহলে 50 হতো। তো যেহেতু এটা 50-এর অনেক কম, তাহলে এটা অ্যান্সার 50-এর বেশি হবে। তো বেশি হলে ওইটাই হওয়ার কথা, মানে অ্যাকর্ডিংলি বাকিগুলো তো 50-এর বেশি না। কোন পদার্থের আয়তন ক্ষেত্র প্রসারণ? আচ্ছা, এটার সাথে সম্পর্ক হইল এই 3β সমান 2 গামা। তাহলে ক্ষেত্র যদি চায় তাইলে পরে এটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাইলে বিটা হইল এরকম হবে, বিটা হইল 2/3 গামা। 2/3 মানে হচ্ছে 0.66, 0.66 দিয়ে 12-রে ভাগ করলে এটা ডাবল হওয়ার কথা। তা 3 বারং 36-এর অর্ধেক হলো 18, তাহলে 18 হবে। রাইট অ্যান্সার এটা হবে। 10 টু দি পাওয়ার -6 হবে, এখানে কোনো একটা ডেটা নাই। -6, 10 টু দি পাওয়ার -6। হ্যাঁ, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। আর তোমরা যারা মানে আমার মতো একটু খ্যাত স্টাইলে ম্যাথমেটিক্স করতে চাও, করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। তোমরা মানে জাতির ভবিষ্যৎ, তোমরা সবাই আমার চেয়ে স্মার্ট। আমি মনে করি যে আমি একটু ক্যালকুলেশনটা মুখে মুখে করতে পছন্দ করি, আর একটা সময় গিয়ে আর না পারলে তখন আমি একটু ইসের আশ্রয় নিব, ওই যে ক্যালকুলেটার আশ্রয় নিব। ঠিক আছে, এখানে এককগুলা এটা জানি না প্রশ্নে ভুল ছিল না কি হয়েছে, এটা পার কেলভিন হবে। কারণ 12-রে আমি বিশ্বাস করি তোমরা যখন 2/3 দিয়ে ভাগ করবা, এটার মান হচ্ছে 3 বারং 36/2, তার মানে 18 হবে। ইজি। জুলকে নিউটন দিলাম, ভাগ করলাম। জুলকে যদি আমি নিউটন দিয়ে ভাগ করি, জুল মামুর বেটা হইল জুলকে নিউটন, জুল নিজেই তো নিউটন ইন্টু মিটার, তাহলে মিটার মানে সরণ, তাহলে অ্যান্সার হচ্ছে সরণের। থার্মোকাপলের তাপমাত্রা -200 থেকে 1000 ডিগ্রি। হ্যাঁ, এটা একদম বইয়ের মধ্যে লেখা আছে। থার্মো শব্দটার মানে হইল তাপ, থার্মো শব্দটার মানে হইল থার্মো প্লাস কাপল, কাপল মানে হচ্ছে দুইটা ধাতুর সংমিশ্রণ, কাপল, থার্মোকাপল। রূপার আপেক্ষিকতা এত, 5 কেজি রূপা MS, এটা সোজা ম্যাথ। 5-এর সাথে 230, 5 23-এ হচ্ছে 115, 115 মানে 1150। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত নিউটন। আচ্ছা, এইখানে একটা মজা আছে তো। তাহলে আবার তাহলে এইটা 7 যদি হয়, তাহলে 7 মিটার হলো ব্যাসার্ধ 14 হইতো, তো 14 22/7 বৃত্তের ব্যাস বাই পরিধি, তাহলে এটা 44 মিটার। 44 মিটার হইলে যেইখানে আইসা ও শুরু হবে ওইখানে এসেই থামবে, তার মানে সরণ 0। তাহলে এইখানে যদি সরণ 0 হয় তাহলে কাজের মানও 0। হ্যাঁ, 0 জুল। বুঝছো আমি কি করছি? মানে পাই, এটার মানে হচ্ছে 22/7, 22/7, তার মানে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। তো এখন ব্যাস যদি 14 হয় তাহলে পরিধি 44 হবে, কারণ এইটার 2 গুণ মানে ওইটার 2 গুণ।
তো 14-এর পরিধি 44 হলে 7-এর পরিধি 22 হবে। 7 22, তো 22 হলে ও শুরু যেখানে করছে শেষ সেখানেই করবে, আর স্মরণ শূন্য হলে কাজ শূন্য হবে। আয়তন, তাহলে এটা আয়তন প্রসারণ সহগ। আমি এমনি পড়ে নিলাম। প্লাজমা কণাগুলো কি বহন করে? প্লাজমা কণা সবসময় আধান বহন করে, আধান। একজন পূর্ণবয়স্ক মানুষের 98 ডিগ্রি, আচ্ছা সেলসিয়াস তাপমাত্রা, এটা মুখস্থ, মানুষের স্বাভাবিক তাপমাত্রা মুখস্থ 36.89 ডিগ্রি সেলসিয়াস। লাস্ট এমসিকিউ, গতিশক্তি সমান, তাহলে এইটা যদি m1 হয় m2 হয়, গতিশক্তি সমান মানে হচ্ছে প্রথমটার গতিশক্তি দ্বিতীয়টার গতিশক্তি সমান। সমান যদি হয় হাফ হাফ কাটা, তাইলে 3v1 স্কোয়ার ইকুয়ালস টু 9v2 স্কোয়ার। এবার যদি বেগ, তাহলে v1 বাই v2, আমি যদি এটাকে নিচে নিয়ে আসার বর্গমূল করে দেই, তাইলে √9/3 হবে। তাহলে 9/3 হলে এইটা √3/1 হবে, তাহলে এটা √3/1 হবে। এখন ধরো এমসিকিউ সলভ করার বহুত কায়দা কারণ আছে। একটা হলো যে আমি দ্রুত করে ফেললাম, মানে আমি যেভাবে চিন্তা করি সেভাবে তাড়াতাড়ি টানে ফেললাম। আরেকটা হলো তোমাদেরকে বুঝায় টানা। এখন কতটুক বুঝাবো আর কতটুক টানবো, এটার মধ্যে একটা ব্যালেন্স করা লাগে আমার। তো আমি আজকে 45টা এমসিকিউ একটু টান দিছি। সহজ কঠিন কি আছে আমি জানি না, তোমাদের কার কাছে কেমন লাগছে একটু আমাকে জানাও কমেন্ট বক্সে। তোমাদের স্কুলের সাথে মানে আমার অ্যালাইনমেন্ট, এবং তোমরা যারা আমার কাছে পড়তে চাও ওয়েলকাম। আমি আমার সাধ্যটুকু দিয়ে পড়াই, চেষ্টা করি, এটা আমার ভালো লাগে, এটা আমার নেশা পেশা সব কিছু। ইউ গাইজ আর ওয়েলকাম, আই এম রেডি টু টিচ, আই ফিল গুড টু টিচ, আই ফিল গুড টু স্টাডি। সো এটা আমার ফিলিংস। বাকিটা তোমাদের সাথে আমাদের যে প্রাইভেট ব্যাচ সেখানে দেখা হবে, আমি পড়াই। আমার জীবনে একটা অর্থনৈতিক সচ্ছলতার দরকার আছে, তো স্টুডেন্ট পড়ে, কোর্স ফি পেমেন্ট দেয়, আমিও চলি, আমার বাচ্চা কাচ্চাও পড়ে। তো সব কিছু মিলে এটা একটা জীবনের চাকরিক পর্যায়ে চলবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে। তো এই তো চালিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা। তোমরা থেকো আমার সাথে, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।